তাহলে বলুন তো মানিক ফকিরটা কে? কিন্তু এবারে যে খবরটা শুনছি এটা যদি সত্যি হয় তাহলে এটা পরিষ্কার হয়ে গেল উনি তৃণমূলের একজন কর্মী, নেতা বা মমতার অনুগত, যাই বলেন। হ্যাঁ, তার মানে এতদিনে যে মুসলিম সমাজের প্রীতির কথা বলতেন, তাহলে ওনার লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, ওনার লড়াই আইএসএফের বিরুদ্ধে, নৌশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবং মুসলিম সমাজের বিরুদ্ধেই ওনার লড়াই, এইটাই পরিষ্কার হবে। আমিও শুনেছি, কানাঘুষো শুনেছি, এটা অথেন্টিক নিউজ কিনা জানি না। তবে মানিক ফকির ধর্নামঞ্চ উপলক্ষে যেইভাবে ধর্নামঞ্চকে আক্রমণ করেছে এবং নৌশাদ সিদ্দিকীকে আক্রমণ করেছে, বিজেপির দালাল বলেছে, প্রকৃতপক্ষে পুরো মঞ্চটাকেই মুসলিম লীগ বানিয়ে দিল। আমরা নাকি গ্রেট কলকাতা ক্লিং 1946 রিপিট করতে যাচ্ছি। মানে এই মানুষটার যে এত হিংস্র রূপ হতে পারে আমার সত্যি কথা বলতে আইডিয়া ছিল না। একসময় আমার খুব বন্ধুসুলভ মানুষ ছিল, মানুষের মধ্যে ভালো মন্দ থাকে, আমারও আপনি খুঁজলে দু চারটে আমার দোস্তুটি আপনি পাবেন। সেরকম আমরাও ভাবতাম মানিক ফকির একটু গালাগালি দিয়ে কথা বলে, একটু নোংরা শব্দ কথা বলে, এগুলো হয়তো এক একটা লোকের বিশিষ্ট মানে মানে বিশেষ চরিত্রের এক একজন গুণাবলী থাকে, সেইটাকে আমরা সেইভাবে মেনে নিয়েছিলাম। চলো ঠিক আছে, এনআরসি নিয়ে ভালো কাজ করেছে, আমরা একসঙ্গে দামাল বাংলায় কাজ করেছি, এনআরসি নিয়ে মানুষকে প্রকৃত এনআরসি কী সেটা জানানোর চেষ্টা করেছে, এগুলো সব ভালো কাজের মধ্যে পড়ে। এবং মাদ্রাসার উপরে, মুসলিমদের উপরে যখন আক্রমণ হয়েছে উনি প্রতিবাদী হয়েছেন, বিজেপির বিরুদ্ধে মুখর হয়েছেন, এগুলোকে সব মেনে নিলাম, আমরা সাধুবাদ জানিয়েছি। এবং মুসলিম সমাজে তিনি যেমন ভালোবাসা কুড়িয়েছেন সেরকম জনপ্রিয় হয়েছেন। কিন্তু এই ধর্ণা মঞ্চকে, যেটা নির্দিষ্ট 5টা দাবির উপরে ছিল, যেগুলো প্রায় সবই কেন্দ্রের বিরুদ্ধে, একটা ওই ওবিসি সার্টিফিকেটের যে প্রতারণা, যে ঘোটালা, সেইটা বাদ দিয়ে সব বিষয় ছিল কেন্দ্রের বিরুদ্ধে। এবং এইখানে এই মঞ্চে বহু বিশিষ্ট মানুষ এসছে, আপনি ডক্টর সঞ্জয় সরকার এসছেন, সুকৃতি রঞ্জন বিশ্বাস এসছেন এবং আরও আদিবাসী নেতারা এসছে, অনেক কিছু এসছে। কিন্তু উনি দাগিয়ে দিলেন এটা নাকি মুসলিম লীগ হচ্ছে আর এরা নাকি দ্য গ্রেট কলকাতা কিলিং, যেটা 1946 রিপিট হবে। এই এত বড় তকমা আমাকে মানে কাঁপিয়ে দিয়েছিল যে এ কী কথা বলছে, মানে আমরা গণহত্যাকারী, আমরা মুসলিম লীগ করছি। এই যে কথাগুলো, এটা আমার মনে হয়েছিল এতদিন উনি যে বিজেপি বিরোধী ছিলেন, ওটা আসলে তৃণমূলের হয়ে বিজেপির বিরোধিতা করছিলেন, তৃণমূলের কর্মী ছিলেন, এইটা ক্লিয়ার হলো। এতদিন ভাবতাম উনি বিজেপি বিরোধী আর উনি লেখক, সাহিত্যিক, উনি বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, এইসব আমরা জানতাম। কিন্তু আসলে উনি তৃণমূলের হয়ে তৃণমূলকে বাঁচানোর জন্য বিজেপিকে আক্রমণ করতেন। এইবারে আমাদের ধর্ণামঞ্চ আক্রমণ করায় এইটা আরও ক্লিয়ার হলো যে উনি তৃণমূলের সমালোচনা হচ্ছে ধর্ণামঞ্চ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সম্বন্ধে যা কথা বলেছেন, যে গুলোগুলি করলে, ওয়াকফের কথা বললে আমার থেকে বড় শত্রু হবে না, এটা আমরা মেনে নিতে পারিনি। আমরা তার বিরুদ্ধে কথা বলেছি, তারপরে উনি আমাদের মারধর করে জেলে পুরলেন, মানে লকআপে পুরলেন, আমাদেরকে আদালতে পেশ করলেন। এই আচরণ হওয়ার পর স্বাভাবিকভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছি। এটা ওনার গায়ে লাগলো কেন? আমরা তো আমাদের সুখ দুঃখের কথা বলবো, আমাদের মঞ্চ, এবং উনি সেইখানে আমাদের এইসব অপবাদ দিয়ে আমাদের আক্রমণ করলেন এবং সেই নিয়ে আমিও ওনাকে কটাক্ষ করলাম। দেখুন, আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করে আমি কিছু মাইন্ড করব না, কিন্তু আমার ওই পুরো মঞ্চটাকে উনি মুসলিম লীগ বলে দাগিয়ে দিলেন এবং আমাদের বলছেন নাকি আমরা দাঙ্গা লাগাবো, আমরা বিজেপির দালাল, বিজেপির পয়সা খেয়েছি, এত নোংরা কথা বললে নিশ্চয়ই মেনে নেওয়ার কথা না। তাই আমি ওনাকে কটাক্ষ করেছিলাম, ওনার বিরুদ্ধে কথা বলেছিলাম। কিন্তু এবারে যে খবরটা শুনছি এটা যদি সত্যি হয় তাহলে এটা পরিষ্কার হয়ে গেল উনি তৃণমূলের একজন কর্মী, নেতা বা মমতার অনুগত, যাই বলেন। হ্যাঁ, তার মানে এতদিনে যে মুসলিম সমাজের প্রীতির কথা বলতেন, তাহলে ওনার লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, ওনার লড়াই আইএসএফের বিরুদ্ধে, নৌশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবং মুসলিম সমাজের বিরুদ্ধেই ওনার লড়াই, এইটাই পরিষ্কার হবে। আমি জানি না, এখনো শিওর না উনি নৌশাদের বিরুদ্ধে লড়বেন কিনা, কিন্তু নৌশাদের বিরুদ্ধে যদি উনি লড়েন তাহলে ওনার চরিত্রটা পরিষ্কার হয়ে যাবে। মানিক ফকির যে আপনার ধর্ণা মঞ্চে উপস্থিত হননি আপনারা বলছেন, তো আপনারা কি মানিক ফকিরকে আপনাদের তরফ থেকে আমন্ত্রণ করেছিলেন আসার জন্য? না, আমরা আমন্ত্রণ করিনি। আর যারা যারা এসেছিল সবাই কি বিনা আমন্ত্রণে এসছে না? সকলের সঙ্গে সৌজন্য আছে, তারা ফোন করেছে, যোগাযোগ নিয়েছে, আমাদের সাধুবাদ জানিয়েছে। যারা যারা বলেছে আমরা, আরে আসুন না, সবাইয়ের মঞ্চ আসুন, এমন নয় যে প্ল্যান করে তালিকা করে সবাইকে আমরা দিয়েছি। বহু মানুষ এখানে, যেমন মৌলালী যুব কেন্দ্রে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, বিনা আমন্ত্রণে হাজার হাজার মানুষ এসেছিল। মৌলালী যুব কেন্দ্রের ভিতরে যদি 500-600 লোক ছিল, তো বাইরে 2000 লোক দাঁড়িয়েছিল। তাহলে যে আন্দোলনকে ভালোবাসবে এবং আন্দোলনের বিষয়বস্তুকে ভালোবাসবে সে নিঃশর্তে সমর্থন জানাবে।
তো ওনাকে আমরা জানাইনি, এই কারণেই জানাইনি, উনি একটু উগ্র কথাবার্তা বলেন এবং অনেক সময় অসংলগ্ন ভাষার ব্যবহার করেন, গালাগালি করেন। আমরা চাইনি আমাদের উপরে এরকম কোনো তকমা লাগুক যে আমরা উত্তেজনা ছড়াচ্ছি, কারণ উনি উত্তেজনা ছড়ান। উনি হঠাৎ বলবেন আমি শুভেন্দুকে জুতো মেরে ওর চামড়া ছুলে দেবো, অমুক করে দেবো, ওর মুখে গু লাগিয়ে দেবো, এইসব ওনার ভাষা। তো আমরা ধর্ণামঞ্চে এই ধরনের মানে ভাষাগুলো ব্যবহারও আমরা চাইনি, কারণ উনি কখন কি বলবেন এটা কিন্তু নির্দিষ্ট করে বলা খুব কঠিন। উনি ওনার ইউটিউব চ্যানেলে নিজের ব্যক্তিগত বক্তব্য দেন, উনি ওনার স্বাধীনতা আছে, কিন্তু মঞ্চে যখন আমরা অর্গানাইজ করছি আমাদের তো প্রতিটা কথার দায়িত্ব নিতে হবে। এখানে যদি কেউ ভুলভাল কথা বলে, অসংলগ্ন কথা বলে, অশ্লীল কথা বলে, তো আমরা সেই বিষয়টাকে আমরা এড়িয়ে যাওয়ার জন্যই ওনাকে এইখানে ডাকিনি। আমরা দেখলাম যে কাশেম সিদ্দিকী যখন তৃণমূলের সাধারণ সম্পাদক হয়, একটা হাওয়াই ভাষার কথা উঠছিল যে কাশেম সিদ্দিকীকে সম্ভবত তৃণমূলের প্রার্থী করতে পারে ভাঙড়ে। তো বর্তমানে যে মানিক ফকির, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি, মানিক ফকির কি যে মুসলিম প্রীতি এবং মুসলিমদের এমনকি জলসা মিলাদেও মানিক ফকিরকে বক্তব্য দিতে দেখেছি, সেই মুসলিম সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি কি ভাঙড়ে ওনাকে প্রার্থী করতে পারে? দেখেন, মুসলিমরা খুব সরল। মুসলমানদের পক্ষে আপনি যদি দুটো কথা বলেন, ওরা পারলে নিজের কলিজা কেটে আপনার প্লেটে সাজিয়ে দেবে, খান। এরা অতি আবেগপ্রবণ জাতি। তো যেমন ভালোবাসতে পারে তেমন ঘৃণাও করতে পারে। বামফ্রন্টকে 34 বছর এরাই টিকিয়ে রেখেছিল, কিন্তু যখন মোহভঙ্গ হয়েছে শূন্য করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোহভঙ্গ হবে, শূন্য করে দেবে। তাহলে বলুন তো মানিক ফকিরটা কে? মানিক ফকির এনআরসি নিয়ে, আরও বিভিন্ন বাবরি মসজিদ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছে, তাই মানিক ফকির মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে মুসলমানদের পক্ষে। এখন যদি মানিক ফকিরের যুদ্ধ হয় নওশাদ সিদ্দিকীর সঙ্গে, তাহলে মুসলিম সমাজ কার দিকে যাবে? নওশাদ সিদ্দিকী যাবে নাকি মানিক ফকিরের পুজো করবে? এবং উনি শুধু, ওনার অধিকার আছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যাওয়া, কিন্তু যখন আমাদের বিভিন্ন সংখ্যালঘু সংগঠন, মুসলিম সংগঠন যখন একটা মঞ্চ করলো, তখন আমাদের সাম্প্রদায়িক শক্তি বলা, মুসলিম লীগ বলা, আমাদের বলায় দ্য গ্রেট কলকাতা কিলিং 1946 আমরা রিপিট করতে যাচ্ছি, আমরা বিজেপির টাকা খেয়েছি, এটা কি অপমানকর নয়? এটা তো পুরো মুসলিম সমাজকে উনি অপমান করলেন। তাহলে আমার মনে হয় না উনি নওশাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু করতে পারবেন, বরঞ্চ নওশাদ অ্যাডভান্টেজ পাবে। কারণ মানিক ফকির মুসলিমদের ভোট পাবে না, আর মানিক ফকির কিন্তু হিন্দু সমাজে জনপ্রিয় নয়, হিন্দু সমাজেরও কোনো ভোট পাবে না। আপনি ওনাকে দাঁড়াতে দেন, ওনার যদি জামানত জব্দ না হয়ে যায় তো আমি কি বলেছি। এই মানিক ফকির কখনো কখনো মুসলিম প্রীতি দেখায়, আবার আপনাদের ধর্ণা মঞ্চ নিয়ে কটাক্ষ করলেন, যে ভাষাগুলো ইউজ করলেন, এই জায়গা থেকে মানিক ফকির সম্পর্কে মানে আপনার কি ধারণা হতে পারে? দেখুন, মুসলমানদের বোকা বানিয়ে সবাই রাজত্ব করে, সবাই ফায়দা তোলে। কিছু ইউটিউবার মুসলমানদের কথা বলে ভিউ বাড়িয়ে ডলার কামায়, কিছু মুসলমানদের ইফতারি করে ভোট নিয়ে মন্ত্রী নেতা হয়ে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো সরকারে বানিয়ে নিলেন কলমা আর আল্লাহ হাফিজ, সুবহান আল্লাহ, এইসব বলে। অতএব মুসলমানদেরকে চিরজীবন সবাই ঠকায়, মানিক ফকিরও ঠকিয়েছে। অতএব এইটা মুসলমানদেরকে বুঝতে হবে যে মিষ্টি মিষ্টি কথা বললেই, কেউ খুব ধর্মীয় আবেগ দেখালেই পাগল হয়ে যাওয়া উচিত না। তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, ভাবতে হবে। এবং কোনো জিনিসেরই, দেখুন, কোনো জিনিসেরই পাগলামো ভালো না। আমি আমার কথা বলছি, আমার বক্তব্য শুনে বুঝে বিশ্লেষণ করে আপনাকে মর্যাদা দিতে হবে, আপনাকে মূল্যায়ন করতে হবে। আমি যদি কোনো ভুল কথা বলি তাহলে আমারও বিরোধিতা করুন, কারোর প্রতি অন্ধভক্তি ভালো না। আপনি যদি মানে নওশাদেরও বলুন আর মানিক ফকিরের বলুন, কারো যদি অন্ধভক্ত হন তাহলে আপনার বিচার বিবেচনা করার ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা হারিয়ে যাবে। এই অন্ধভক্তিটা ভালো না। আর মানিক ফকির যখন ভালো কাজ করেছে তার যেমন আমরা পাশে ছিলাম, সমর্থন করেছি। আজকে যে ভূমিটা পালন করছেন উনি এখন তৃণমূলের একটা কাটার ছাড়া আর কিছু না। অতএব তৃণমূলের অত্যাচারের উনি ভাগিদার হবেন, ওনার পক্ষে থাকবেন, আর উনি ভালো লোক হবেন, এই দুটো কাজ একসঙ্গে সম্ভব না।